ইহা আমি কি দেখিলাম, ইহা আমি কি হেরিলাম। এটা আসলে ওয়ান্স ইন এ লাইফ টাইম মোমেন্ট ক্রিকেট দর্শকদের জন্য। বহুকাল এই দিনটার গল্প করা যাবে। 14 বছর বয়সী একজনের ব্যাট থেকে যখন আইপিএল এর মতো মঞ্চে সেঞ্চুরি আসে এবং সেইটাও মাত্র 35 বলে, এই গল্প কেন চিরকাল করা যাবে না? বৈভব সূর্যবংশী এইবারের আইপিএল এর যখন নিলামে তাকে নিয়ে টানাটানি হয়েছে, ফাইনালি রাজস্থান রয়্যালস তাকে দলে নিয়েছেন, তখন থেকেই তিনি আলোচনায়। ভাই 14 বছর বয়সে আমি আপনি আমরা কি করেছি জাস্ট একবার একটু ভেবে দেখেন। আমাদের সবার ক্রিকেটার হতে হবে না, কিন্তু প্রত্যেকে নিজ নিজ জায়গায় কি করেছি। সেই ছেলেটা আইপিএল শুধু দল পেল না, সঞ্জু স্যামসনের অনুপস্থিতিতে ইনজুরির কারণে একাদশে সুযোগ পেয়ে প্রথম বলটাতেই ছক্কা মেরে নিজের জাতটা চিনিয়েছেন, সেটা আমরা বলতে পারি। প্রথম 2 ম্যাচে 34 এবং 16 রানের 2টা ইনিংসে অনেক প্রমিস ছিল, সেটা আমরা বলতে পারি। কিন্তু এই ম্যাচে সবকিছু ছাপিয়ে গেছে, সকল প্রত্যাশা ছাপিয়ে গেছে। মাত্র 35 বলে সেঞ্চুরি করে তিনি রেকর্ডের পাতা দুমড়ে মুচড়ে দিয়েছেন, অনেকগুলো রেকর্ড নতুন করে লিখিয়েছেন। বৈভব সূর্যবংশী তিনি যে আসলে দীর্ঘদিনের জন্য থাকতেই এসেছেন ভারতীয় ক্রিকেটে, জাস্ট শুধু চমক দিয়ে হারিয়ে যাওয়ার মতো আরো অনেকের মতোই, সেটা যে আসেননি, এই ইনিংসটা তার একটা স্টেটমেন্ট হয়ে থাকলো। সেজন্য আমি বলছি যে আরো অনেক দিন আমাদেরকে হয়তো সূর্যবংশীর এই ইনিংসটার দিকে পেছনে ফিরে তাকাতে হবে। এবং যারা এটা দেখেছেন, স্টেডিয়ামে বসে যারা দেখেছেন তারা তো দেখেছেন, এবং যারা টেলিভিশনের পর্দায়ও লাইভ দেখেছেন তারাও আসলে বলবেন সূর্যবংশীর ওই ইনিংসটা আমি দেখেছিলাম, লাইভ দেখেছিলাম। কি অসাধারণ, কি অবিশ্বাস্য একটা ইনিংস এই মাত্র 14 বছর বয়সী ব্যাটসম্যানের কাছ থেকে পেলাম, যেই ইনিংসে ভর করে রাজস্থান রয়্যালস 8 উইকেটে জিতে গেল গুজরাট টাইটান্সের বিপক্ষে, যারা টুর্নামেন্টে এর আগে মাত্র 2টা জয় পেয়েছিল। 10 নম্বর ম্যাচে এসে তারা 3 নম্বর জয় পেল, সেটাও গুজরাট টাইটান্সের বিপক্ষে, যারা 9 নম্বর ম্যাচে মাত্র 3 নম্বর ম্যাচ হেরে গেল, এবং সেইটাও 209 রান তাড়া করে 25 বল হাতে রেখে 8 উইকেটের জয়। সবকিছুই সম্ভব হয়ে গিয়েছে সূর্যবংশীর সেই বিস্ফোরক বিধ্বংসী একটা ইনিংসের কারণে। দেখুন 209 রান কিন্তু ভালো রান, ভালো স্কোর। এই উইকেটে পার স্কোরের চেয়ে আমরা অনেকগুলো আইপিএল এর ম্যাচে ক্যাপ্টেনদের বলতে শুনি, ম্যাচ শেষের প্রতিনিধিদের বলতে শুনি যে না 20-25 রান কম হয়েছে। বাংলাদেশ ক্রিকেটেও সেটা বলা হয়, কিন্তু এটা হচ্ছে যথার্থই বলা হয়। মানে আমি বলছি যে যদি রান ডিফেন্ড করতে না পারে সেই ক্ষেত্রে। কিন্তু এইখানটাতে যে 209 রান পার স্কোরের চেয়ে কম হয়েছে এমনটা বলার উপায় নেই। এই রানটাতে যে পৌঁছে গিয়েছিল গুজরাট টাইটান্স, সেইখানে তাদের ওপেনিং পার্টনারশিপের 93 রান, এইখানটাতে হচ্ছে গিয়ে সাই সুদর্শন ও শুভমান গিলের এটার একটা অবদান ছিল। যদিও সুদর্শন তিনি শুরুর দিকেই আউট হতে পারতেন, তার ক্যাচটা আসলে সিমরান হেটমায়ার ফেলে দিয়েছিলেন, ফলে পার্টনারশিপটা অত বড় হয়ে গিয়েছে। 39 রানে তিনি আউট হলেও গিল এইখানটাতে 50 বলে 84 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। এবং শেষের দিকে গিয়ে জশ বাটলার, মানে ওইখান থেকে যেখান থেকে শেষ হয়েছে সুদর্শনের, সেইখান থেকে শুরু করে বাটলার একটা অপরাজিত 50 রানের ইনিংস খেলেছেন 26 বলে, ফলে তারা 209 রানের স্কোরে পৌঁছে যায়, যেটা আসলে উইনিং টোটাল হবার কথা না হলো, একটা হচ্ছে গিয়ে খুবই লড়াকু টোটাল হওয়ার কথা। সেটা তো আসলে কিছুই হয়নি এই বৈভব সূর্যবংশীর বিস্ফোরণের কারণে। তার যে ইনিংসটা 35 বলে তিনি সেঞ্চুরি করেছেন, সেইটা আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এর দ্রুততমটা হচ্ছে গিয়ে 30 বলে ক্রিস গেইলের। রেকর্ড রাখা হয় এরকম যে কোনো ক্রিকেটে এই তিনি দ্বিতীয় কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান, এবং অবভিয়াসলি টি20তে কনিষ্ঠতম, অবভিয়াসলি আইপিএল এর কনিষ্ঠতম। 14 বছর 1 মাস 2 দিন তার বয়স, 14 বছর 32 দিন বয়সে তিনি এই কীর্তিটা করলেন। এবং তার যে ইনিংসটা ফ্যান্টাস্টিক, যে নকটা, যেখানে তিনি 11টা ছক্কা মেরেছেন, এবং আইপিএল এ ভারতীয় ব্যাটসম্যানরা এর চেয়ে বেশি ছক্কা এক ইনিংসে কখনোই মারতে পারেন। মুরলী বিজয়ের একটা ইনিংস আছে, সেখানেও তিনি 11টা ছক্কা মেরেছিলেন। তার যে ইনিংসটা, এই ইনিংসে যেমন তার স্কিল সেটটা বোঝা গিয়েছে, ইন্টেন্টটা দেখা গিয়েছে, এবং অবভিয়াসলি লাকও এখানে কাজ করেছে। প্রথম ম্যাচের প্রথম বলটার কথা বলছিলাম আইপিএল এর মুখোমুখি, যেখানটাতে তিনি ছক্কা মেরেছিলেন, এবং এইখানেও কিন্তু তার মুখোমুখি হওয়া সেকেন্ড বৈধ বলটাতে, মোহাম্মদ সিরাজের বলটাতে তিনি ঠিকই আরো একটা ছক্কা হাঁকিয়ে দেন। তারপর 3 ওভারে তারা 32 রান তুলেছে। সেইখানে যশস্বী জয়সওয়াল, তার যে পার্টনার, তার রোলটাই আসলে বেশি প্রোঅ্যাক্টিভ ছিল। যদিও জয়সওয়াল শুরুতেই আউট হয়ে যেতে পারতেন সেকেন্ড ওভারের ফার্স্ট বলটাতে, যখন তার রান 2 এবং দলের রান 11, সেই সময় তার আকাশে উঠিয়ে দেওয়া ক্যাচটা
উইকেট কিপার দৌড়ে গিয়ে জশ বাটলার মোটামুটি ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে ধরার চেষ্টা করতে গিয়ে সময়ও পেয়েছিলেন, গিয়েও ছিলেন, কিন্তু ক্যাচটা আসলে নিতে পারেনি এবং এইটার মূল্য তাদেরকে আসলে চড়াভাবে চোকাতে হয়েছে। যশস্বী জয়সওয়ালের কথা হয়তো সেভাবে বলাই হবে না, কিন্তু এই ওপেনিং পার্টনারশিপে 166 রানের অংশ তো তিনি শেষ পর্যন্ত 40 বলে 70 রানের নট আউট ছিলেন। কিন্তু কে বলছে তার কথা? সবাই সেই বৈভব সূর্যবংশীর কথাই আসলে বলছে, এবং তার যৌক্তিক কারণে 35 বলে যে ইনিংসটা তিনি খেলেছেন তার মধ্যে 25টা তার ছিল অ্যাটাকিং শট। হ্যাঁ, তার মধ্যে 11টা ফলস শট ছিল এবং সেখান থেকে তিনি 25 রান পেয়ে গিয়েছেন, কিন্তু ওই বাকি যে 14টা শট ডিলাইটফুল ভাই, ওইটা চোখের জন্য একটা প্রশান্তিদায়ক। সূর্যবংশীর ইনিংসটাকে সবচেয়ে ভালোভাবে আসলে বোঝায় প্রবাবলি ঈশান শর্মার করা হচ্ছে ওই ফোর্থ ওভারটা, যেটা আমি বলছিলাম তখন পর্যন্ত যশস্বী জয়সওয়ালের ব্যাটেই ঝড়। ওই সময়টাই ঈশান শর্মা ভারতের হয়ে এই এত এত অভিজ্ঞ যে ক্রিকেটার, তার মুখোমুখি হওয়া প্রথম বলটাতেই জয়সওয়াল তো না, সূর্যবংশী তিনি হচ্ছে গিয়ে দারুণ একটা শটে তিনি হচ্ছে গিয়ে ছক্কা মারলেন এবং সেইখানটাতে হচ্ছে গিয়ে তারপরেও হচ্ছে গিয়ে তার আরো একটা ছক্কা ওইখানটাতে মারলেন। যেই ফ্লিকটা করেছেন, রিস্টের জোরটা তার বোঝা গিয়েছে, যেই পুলটা তিনি করেছিলেন সেইখানটাতেও হচ্ছে গিয়ে মানে বোঝা গিয়েছে তার সামর্থ্যের জায়গাটা। আবার লাকও ছিল মনে করেন যে এর পরপরই তিনি যেমন হচ্ছে গিয়ে ওই যে একটা স্লোয়ার বলে বিভ্রান্ত হয়ে মিড অফে প্রায় ক্যাচটা তুলে দিয়েছেন, মিড অফটা জাস্ট পার করেছে, আরো দুইটা হচ্ছে গিয়ে মানে শর্ট খেলার প্রচেষ্টায় তার থার্ড ম্যান দিয়ে একটা ছক্কা একটা চার হয়ে গেছে, ফলে এই ওভারটাতে তার পুরো ইনিংসটাকে হয়তো প্রতিবিম্বিত করে। কিন্তু ওই যে বললাম, যেইভাবে ঈশান্ত শর্মাকে তিনি হুক করলেন, যেইভাবে তিনি ফ্লিক করলেন, প্রসিদ্ধ কৃষ্ণাকে ওই যে লেগ সাইডে ওপেন হয়ে গিয়ে লং অফের উপর দিয়ে যেই ছক্কাটা মারলেন সেইটা আসলে অ্যামেজিং। কিংবা ধরেন 10th ওভারে করিম জান্নাত বোলিং এ আসলেন, তিনি হচ্ছে গিয়ে তাকে ওই যে শুরুতেই ফ্লিক করে ছক্কা মারলেন, ওই ওভারটা থেকে 3টা ছক্কা 3টা চার মেরে মোটামুটি হচ্ছে গিয়ে 30 রান নিয়ে আইপিএল এর শুরুতেই ক্যারিয়ারটা করিম জান্নাতে শেষ করে দেওয়ার মতো অবস্থা করেছিলেন। 10 ওভার শেষে বিনা উইকেটে 144 এবং নেক্সট ওভারটাতে তিনি এই বৈভব সূর্যবংশী তিনি রাশিদ খানকে একটা পুল করে ছক্কা মেরে মিড উইকেটের উপর দিয়ে যখন ছক্কাটা হয়ে যায়, 35 বলে তার সেঞ্চুরিটা হয়ে গিয়েছে। কি অসাধারণ একটা ইনিংস আমরা আসলে প্রত্যক্ষ করলাম। হ্যাঁ, এরপরে প্রসিদ্ধ কৃষ্ণার একটা অসাধারণ আরো একটা দুর্দান্ত ডেলিভারিতে তিনি বোল্ড হয়ে গিয়েছেন, আরো একটা উইকেট ওইখানটাতে হারিয়েছে, কিন্তু জিততে আর রাজস্থান রয়্যালসের কোনোই সমস্যা হয়নি, সহজেই তারা ম্যাচটা জিতে গেছে 25 বল হাতে রেখে 8 উইকেটে। তবে কিছু কিছু ম্যাচ থাকে না যেসব ম্যাচে ফলাফলটা শেষ পর্যন্ত গিয়ে ইম্যাটেরিয়াল হয়ে যায়, খুবই গুরুত্বপূর্ণ রাজস্থান রয়্যালসের জন্য। আপনি যদি আইপিএল এর এবারে তাদের ওই প্লে অফে ওঠার সম্ভাবনাটা ন্যূনতম টিকিয়ে রাখতে হয় সেই সব বিবেচনা যদি করেন, কিন্তু যখন একটা 14 বছর বয়সী ছেলে এরকম সেঞ্চুরি করে, 35 বলে সেঞ্চুরি করে, তখন অন্য সব আলোচনা অন্য সব কিছুই গৌণ হয়ে যায়, এইটাই শুধুমাত্র মুখ্য থাকে। এবং এইখানটাতে হচ্ছে গিয়ে সূর্যবংশীর এই স্টার্টটা, এই যে তার ভবিষ্যতে যদি তিনি সত্যিকার অর্থে এই প্রমিজের প্রত্যাশা পূরণে যদি বড় ক্রিকেটার হয়ে উঠতে পারেন, এই ইনিংসটার দিকে বারবারই আমাদেরকে ফিরে তাকাতে হবে। ম্যাচের কনটেক্সটে যদি আমি টার্নিং পয়েন্টের কথা বলি, তাহলে আসলে আমি ওই যে ঈশান্ত শর্মার করা ফোর্থ ওভারটার কথাই বলবো, যেইখানটাতে তার ওই যে প্রথম দুইটা বলে অসাধারণ দুইটা ছক্কা সূর্যবংশীর এবং তারপরে আরো 3টা লাকি তিনি যে হচ্ছে গিয়ে ওই যে 4 ছক্কা এটা পেয়ে গিয়েছেন, এইটা প্রবাবলি তার ইনিংসটাকেও সাম আপ করে, এইটা হচ্ছে গিয়ে তার পুরো প্রতিভাটাকেও সাম আপ করে, এইটা এই ম্যাচের রেজাল্টটাকেও সাম আপ করে। ফলে ওই ওভারটাকেই আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচের জয়ের, রাজস্থান রয়্যালসের জয়ের টার্নিং পয়েন্ট। কিন্তু ভাই সবকিছু ছাপিয়ে ওই যে শুরুতে যেটা বললাম, এই ইনিংসটার কথা আমাদের বহুদিন বলতে হবে, এবং এই ইনিংসটা যারা দেখেছেন তারা এই যে